আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিদ্যাঙ্গনের আজকে লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। প্রথমেই দুঃখিত, আমরা বেশ কয়েকদিন আমাদের ক্লাসে একটা গ্যাপ পড়ে গিয়েছিল এবং আজকে যে বাংলা ক্লাস তো গতকালকে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিতে পারি নাই। তোমরা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে চাই যে লাইভটা ঠিক মতো চলছে কিনা। ওকে, আমাদের লাইভটি ঠিক মতোই চলতেছে। তোমরা যারা আমাদের ইবিআই কোর্সে ইতিমধ্যে যারা এনরোল করছো তোমরা এবং যারা এখন এনরোল করো নাই, তোমরা আশা করি সবাই দ্রুত এনরোল করে ফেলবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো আমাদের বাংলা ক্লাস, এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাস আমরা নিয়েছি বাংলা। তো আজকে আমাদের বাংলা যে ক্লাস, তোমাদের এইচএসসি যে পাঠ্য বই রয়েছে বাংলা প্রথম পত্র, সেই বাংলা প্রথম পত্র থেকে তোমাদের একটি কবিতা আজকে আমরা ক্লাস নিব। সেটি হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি শিক্ষার্থীরা রয়েছে। তো এই কবিতা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ তোমাদের এইচএসসি পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে সৃজনশীল এবং এমসিকিউ থাকেই, যেহেতু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো এই বিদ্রোহী কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কবিতাটি আজকে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং কবিতা সম্পূর্ণ বিশ্লেষণ করে কবিতা থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করব কবিতা পড়ার শেষে। তো কবিতা শুরু করার আগে আমরা যেটি করব সেটি হচ্ছে কবি পরিচিতি। কবি পরিচিতিটা একটু জেনে নিব। কবি পরিচিতির দিকে যদি আমরা তাকাই, বিদ্রোহী কবিতায় লিখেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটা লিখেছেন। বিশেষ করে কবিদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই সব কবিরা রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যেই সব কবিগুলো রয়েছে, তাদের জন্ম মৃত্যু সালটা খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। এটা তার জন্ম এবং মৃত্যু সাল। তো কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। তাহলে কত বছর বয়সে সে তার পিতাকে হারায়? 8 বছর বয়সে। কিছু গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আছে এগুলা তোমরা একটু এখানে আমি আন্ডারলাইন করে দেবো, এগুলা দাগিয়ে রাখবে, ঠিক আছে? তো তারপরে 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর শিক্ষকতা করেন নজরুল। অর্থাৎ গ্রামের যে মক্তব আছে সেখান থেকে প্রাইমারি পাশ করে তিনি ওইখানে কি করেন? শিক্ষকতার কাজ করেন গ্রামের মক্তবে, ঠিক আছে? 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান এবং দলের জন্য পালাগান রচনা করেন। কত বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান করেন? 12 বছর বয়সে। এই প্রশ্নটা অনেক আসতে দেখা যায় বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় নজরুল কত বছর বয়সে লেটোর দলে যোগ দেয়? 12 বছর বয়সে। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন। এখান থেকে বেশ কয়েকটা এমসিকিউ আসতে পারে তোমাদের। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হওয়ার পর 1917 সালে, কত সালে? 1917 সালে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে, ঠিক আছে, কত নম্বর? 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। তাহলে পরবর্তীতে তিনি প্রমোশন পেয়ে কি হন? হাবিলদার হন, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। আর কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1920 সালে। এবং 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে তিনি কোথায় আসেন? কলকাতায় চলে আসেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, ঠিক আছে? সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কাব্য খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত লাভ করে। তাহলে বিদ্রোহী কবিতাটা কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলিতে, ঠিক আছে? এই কবিতাটা প্রকাশিত হওয়ার পরই তিনি যে একজন বিদ্রোহী কবি এবং তার মধ্যেকার যে বিদ্রোহী সত্তা আমাদের মধ্যে কি হয়? এটা জাগরণ সৃষ্টি করে। মানুষ জানতে পারে যে একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার যে বিদ্রোহী সত্তা সম্পর্কে মানুষকে তিনি জানান দিতে পারে কিভাবে? এই বিদ্রোহী কবিতাটা রচনা করার মাধ্যমে সাপ্তাহিক বিজলিতে, ঠিক আছে? তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র পত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তাহলে তিনি লাঙ্গল, নবযুগ ও ধূমকেতু সহ বিভিন্ন পত্র পত্রিকা কি করতেন? সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যসমূহ হচ্ছে
অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিকা। তার প্রত্যেকটা কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ, এখান থেকে স্কিপ করার কিছু নাই। এখানে প্রত্যেকটা কাব্যগ্রন্থ আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা গুরুত্বপূর্ণ লেখক রয়েছেন, তাদের কাব্যগ্রন্থ এবং তাদের জীবনীটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একাডেমিক সহ আমাদের যেই অ্যাডমিশন পরীক্ষা রয়েছে, অ্যাডমিশন পরীক্ষাতে। ঠিক আছে, তারপরে কি চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিকা। ঠিক আছে, এটা হচ্ছে তার কি বিখ্যাত কাব্য। ঠিক আছে, এছাড়াও উল্লেখ সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তারপরে কি বলতেছে দেখো, অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল, তার মানে তিনি অনেক সঙ্গীত রচনা করেছেন, দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জরিমেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। তাহলে তাকে পদ্মভূষণ উপাধিটা দেয় কে? ভারত সরকার। কত সালে? 1960 সালে। ঠিক আছে, তারপরে জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি কি হন? ভূষিত হন। তাহলে এই ছিল নজরুলের একটা সংক্ষিপ্ত জীবনী। এখান থেকে যেগুলো এমসিকিউ আসার মতো সেগুলোই শুধুমাত্র কি করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে বা হাইলাইট করা হয়েছে। তো তোমরা এটা একটু খুব ভালোভাবে সুন্দরভাবে দেখে নিবা বিদ্রোহী কবিতা পড়ার আগে। কাজী নজরুল ইসলামের যেই জীবনীটা রয়েছে, তার যে কবি পরিচিতিটি রয়েছে, সেটি তোমরা একটু দেখে নিবে। ওকে, এবার আমরা কবিতা শুরু করার আগে, কবিতা যদিও পাঠ পরিচিতিটা কবিতার পরে আমরা পড়ে থাকি বা কবিতার পরে থাকে, মানে বইয়ের শেষে থাকে, মানে কবিতাটা শেষে থাকে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে কবিতা শুরু করার আগে আমরা কি করব, পাঠ পরিচিতিটা আমরা দেখে নিব। ঠিক আছে, পাঠ শুরু করার আগে। তাহলে কি হবে, কবিতাটা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আসবে যে আসলে এই কবিতাটার মধ্যে কবি কি বুঝাইতে চেয়েছেন, লেখক কি বুঝাইতে চেয়েছেন, আমরা এই পাঠ পরিচিতিটা যদি পড়ি তাহলে জানতে পারবো। তো পাঠ পরিচিতি থেকে অনেক প্রশ্ন আসে, সেটা আমরা একটু দেখি। বলতেছে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 থেকে সংকলিত হয়েছে। তাহলে কোন কাব্যগ্রন্থ? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কি হয়েছে, এই কবিতাটি সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? বিদ্রোহী 2 নম্বর কবিতা। ঠিক আছে, বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিম্বিক কবি কণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজগরণে উন্মুখ কবির সদয় আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই যে এখানে কি বলতেছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। বলতেছে বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটে। মানে সে যে বিদ্রোহী, তার যে বিদ্রোহী একটা কবি সত্তা রয়েছে, তার মধ্যে যে একটা বিদ্রোহী মনোভাব রয়েছে, সেটির প্রকাশ ঘটে কোথায়? এই বিদ্রোহী কবিতায়। ঠিক আছে, এবং তার মাধ্যমে তৎকালীন সময়ে ইংরেজ শাসন অর্থাৎ উপনিবেশিক যে শাসন রয়েছে ভারতবর্ষে, সেই শাসকদের ক্ষমতার ভিতকে তিনি কি করেন? কাঁপিয়ে দেন। মূলত এইটার উপর ভিত্তি করে বিদ্রোহী কবিতাটা লেখা, এবং এইটার জন্যই গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে যে ইংরেজ শাসন ব্যবস্থা ছিল, সেই ইংরেজ শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটা রয়েছে কিভাবে ভূমিকা পালন করেছিল, সেটি নিয়েই এই মূলত কবিতাটি রচিত হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে যে এই কবিতায় সংযুক্ত রয়েছে উপনিবেশিক শাসকের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। মানে এখানে তার যে ক্ষোভ ও বিদ্রোহ, ঠিক আছে, সেটা প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থ, ইতিহাস, ঐতিহ্য থেকে বোল্ড যেসব শব্দগুলা রয়েছে, ঠিক আছে, আকর্ষণীয় যেসব শব্দগুলা রয়েছে, সেগুলো তিনি কি ব্যবহার করেছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে, ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অব্রভেদী চির উন্নত শির রূপে কি করবে? বিরাজ করবে। তো এইটা ছিল পাঠ পরিচিতি। মূলত তিনি তৎকালীন সময়ে যে ইংরেজ দুঃশাসন ছিল, সেই ইংরেজ দুঃশাসনকে শেষ করতে চেয়েছেন তার এই কবিতার মাধ্যমে। তাদের যে শাসনের ভিত, সেটাকে কাঁপিয়ে দিতে চেয়েছেন। বিশেষ করে বলা যায় কবিতার মাধ্যমে তিনি এক প্রকার ইংরেজদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করেছেন যে আমি যে বাঙালি, আমার মধ্যে যে একটা বিদ্রোহী সত্তা, আমার দেশে এসে তোমরা এভাবে শাসন করতেছো, শোষণ করতেছো, ঠিক আছে, তো সেটাকে তো সরাসরি তখন মোকাবেলা করা সম্ভব ছিল না একা একা। তো তিনি এই কবিতার মাধ্যমে সেটা কি করেছেন? প্রতিবাদ জানিয়েছেন, এবং কি করেছেন? তার যে কবি সত্তা, বিদ্রোহী কবি সত্তা, সেটার প্রকাশ ঘটিয়েছেন। ঠিক আছে, তো আমরা এখন যে মূল কবিতাটি রয়েছে
এই বিদ্রোহী কবিতাটির বিশ্লেষণ লাইন বাই লাইন কি বিশ্লেষণ করব। তার আগে আমরা তোমরা একটু জানিয়ে দিবা যে তোমরা ঠিক মতো এটা দেখতে পাচ্ছ কিনা, লাইভটা ঠিক মতো সম্প্রচার হচ্ছে কিনা। কোনো সমস্যা হলে তোমরা একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আমাদের লাইভটা সুন্দরভাবে চলছে। আমরা ক্লাসটা আবার শুরু করি। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদেরকে ক্লাসের মাঝখানে জানাবে, ঠিক আছে? তো আমরা বিদ্রোহী কবিতা শুরু থেকে যদি বলি, কবি বলছে যে বলো বীর বলো উন্নত মম শির, হে বীর তুমি বলো উন্নত মম। এই যে মম, মম অর্থ কি? মম অর্থ হচ্ছে আমার। মম অর্থ কি? আমার। আমি বলতেছি হে বীর তুমি বলো আমার শির কেমন উন্নত। ঠিক আছে, এখানে কবির দেখো আপন তেজ, বীরত্ব ও ত্যাগের মহিমা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আমরা এখানে একটু আলাদাভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি, এটা তোমরা একটু দেখবা। এটা হচ্ছে কবির যে বীরত্ব, তেজ ও ত্যাগের মহিমা প্রকাশ পেয়েছে। তারপরে দেখো বলতেছে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। ঠিক আছে, বলতেছে বীর তুমি বলো আমার শির এত পরিমাণ উন্নত। ঠিক আছে, যে আমার শির দেখে, তারপরে কি আমার শির নেহারি, নেহারি অর্থ কি? দেখে নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রির কি? হিমাদ্রি হচ্ছে হিমালয়, হিমালয়ের যে চূড়া রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? হিমাদ্রি। ঠিক আছে, এখানে কবির প্রবল আত্মবিশ্বাস কি হয়েছে? প্রকাশ পেয়েছে। প্রবল আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে কবির কিসের মাধ্যমে? এই যে এই কথাটার মাধ্যমে। তারপরে দেখো আমি চিরদুর্দম। চিরদুর্দম মানে কি? যাকে দমন করা যায় না। আমরা এখানে লিখে দিয়েছি চিরদুর্দম মানে কি? যাকে দমন করা যায় না। ঠিক আছে, দুর্বিনীত। দুর্বিনীত মানে কি? যে বিনয়ী নয়। ঠিক আছে, যে মানে অভদ্র, বিনয়ী নয়। এটা কাদের জন্য তিনি বিনয়ী নয়, অভদ্র নয়? ওই যে তৎকালীন সময় বলছি যে ইংরেজ যে শাসক, সেই শাসকদেরকে তিনি কথাগুলো বলতে চেয়েছেন। তারপরে কি? নিঃশংস। ঠিক আছে, নিঃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ। এই যে এখানে নটরাজ, নটরাজকে, নটরাজ হচ্ছে শিব। নটরাজকে শিব। তারপরে কি বলতেছে দেখো আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে এখানে দেখো আমরা বলি যে মহাপ্রলয় আমি নটরাজ। নটরাজ কাকে বলা হয়েছে? শিবকে বলা হয়েছে। বলছে এখানে কি প্রকাশ পেয়েছে? চেতনা শক্তির তীব্রতা, নিত্যের ছন্দে সব ধ্বংস করা। ঠিক আছে, এই যে এখানে শিব যে নৃত্য করে যে সবকিছু একটা প্রলয় সৃষ্টি করে, সেটি এখানে প্রকাশ পেয়েছে। সব অপশক্তিকে ধ্বংস করে শিবের মতো নৃত্য করবে। ঠিক আছে, তার মানে যত প্রকার অপশক্তি, অনিয়ম, শৃঙ্খল, যত শোষণ নির্যাতন রয়েছে সবকিছুকে ধ্বংস করে শিবের মতো করে সে মহাপ্রলয়ে নৃত্য শুরু করবে। তারপরে দেখো আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন কি? দেখো দক্ষিণ প্রশান্ত ভারত মহাসাগর। ঠিক আছে, টাইফুন উত্তর আটলান্টিক মহাসাগর। তারপরে দেখো হারিকেন উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, সবগুলোই গ্রীষ্মকালীন ঝড়। এগুলা কি? সবগুলোই গ্রীষ্মকালীন ঝড়। তারপরে দেখো আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। কবি নিজেকে মহাভয় এবং পৃথিবীর জন্য কি? অভিশাপ হিসাবে কল্পনা করেছেন। ঠিক আছে, এখানে বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা পরের যে লাইনটা দেখি, সেটা হচ্ছে দেখো বলছে আমি দুর্বার। ঠিক আছে, দুর্বার মানে কি? যা সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার মানে কি? যা সহজে প্রতিরোধ করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। তার মানে এখানে কি বোঝানো হয়েছে? পরাধীন জাতের আত্মোপলব্ধি জাগাতে বিদ্রোহী চেতনার সঞ্চার করা হয়েছে। ঠিক আছে, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। ঠিক আছে, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ঠিক আছে, তখন কবি নিজেকে উশৃঙ্খল হিসেবে তুলে ধরেছেন। কেন উশৃঙ্খল হিসেবে তুলে ধরেছেন? তারপরে বলতেছে দেখো আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তার মানে কি? অনিয়ম অসাম্যের বিরুদ্ধে ক্ষোভ। মানে শোষক, অন্যায়কারী, অত্যাচারকারীদের যত নিয়ম কানুন রয়েছে সেই সব নিয়ম কানুন তিনি মানেন না, সেই সব আইন তিনি মানেন না, সেই সব বন্ধনও তিনি কি করেন? অতিক্রম করে চলে যান। সেইটার জন্য তিনি উশৃঙ্খল। ঠিক আছে, তারপরে দেখো আমি ভরাতরি করি ভরা ডুবি। তার মানে কি? কবি ভরা নৌকাকে কি করে? ডুবিয়ে ফেলে। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। ঠিক আছে, ভীমকে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। তারপরে দেখো আমি ধূরঝুটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। এই যে এখানে ধূরঝুটি হচ্ছে শিব আছে না, শিবের যে জটা ধরা চুল রয়েছে সেই চুলকে বলা হয়েছে। ঠিক আছে, সেটা বলা হয়েছে। তারপরে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, তার মানে বৈশাখের যে এলোমেলো ঝড়
সেটি কবি নিজে। তারপরে দেখো বলতেছে আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, তার মানে কি আমি বিদ্রোহী, ঠিক আছে, আমি বিদ্রোহী এবং আমি বিদ্রোহীর সুত মানে কি, এই যে সুত মানে হচ্ছে কি পুত্র, বিদ্রোহী পুত্র, ঠিক আছে, বা সন্তান। আমি বিদ্রোহী সন্তান কার, বিশ্ব বিধাত্রীর, বিশ্ব বিধাতার বিদ্রোহী সন্তান, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলতেছে বলো বীর চির উন্নত মম শির, আবার বলতেছে হে বীর তুমি বলো আমাদের কি, এই যে মম মানে কি আমার, শির কেমন, উন্নত। তারপরে দেখো আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। কবি নিজেকে সৃষ্টি, আবার কি ধ্বংস, আবার লোকালয়, আবার শ্মশান। আমরা তো লোকালয় মানে কি জানি, যেখানে অনেক মানুষজন বসবাস করে। শ্মশান মানে কি, যেখানে মৃত্যুর পর মানুষকে রাখা হয়, বা খুবই নীরবতা জায়গা, নীরব নিস্তব্ধ জায়গা, ঠিক আছে। তাহলে এটা কেন বলা হচ্ছে যে শোষিতের লোকালয় এবং শোষকের শ্মশান, ঠিক আছে, মানে কি যারা নির্যাতিত হয় তাদের জন্য তিনি লোকালয়, কিন্তু যারা শোষণ করে তাদের জন্য কি তিনি শ্মশান। তারপরে কি আমি অবসান, আমি নিশাবসান, তার মানে কি রাতের শুরু দিনের শেষ, রাতের অবসান। তারপরে দেখো আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী কি, ইন্দ্রাণী বা শচী, তার পুত্র নাম কি জয়ন্তী। সুত মানে কি আমরা এর আগে পড়ছি যে সুত মানে কি পুত্র, তার মানে কি আমি ইন্দ্রের পুত্র, ঠিক আছে, বা শচীর পুত্র জয়ন্ত, হাতে চাঁদ কপালে সূর্য, ভালে। এই যে চাঁদটা কোথায়, প্রশ্ন আসবে যে কবি কোথায় কোথায় চাঁদের কথা বলেছেন, হাতে চাঁদ এবং ভালে সূর্য, ভালে অর্থ কি কপালে, কপালে কি সূর্য। তারপরে দেখো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুদ্র তুর্য, ঠিক আছে। তাহলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, তার মানে কি এক হাতে প্রেমের প্রতীক এবং আর এক হাতে তুর্য যুদ্ধের প্রতীক, ঠিক আছে। তাহলে এখানে কবির বিদ্রোহী ও প্রেমের দ্বৈত সত্তা প্রকাশ পেয়েছে, ঠিক আছে। একদিকে তিনি প্রেমের কথা বলতেছেন, একদিকে তিনি আবার কিসের কথা বলতেছেন, যুদ্ধের কথা বলতেছেন। কার জন্য, এই যে অন্যায়কারী, অত্যাচারকারী, নির্যাতনকারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, তাদের জন্য তিনি কি বলেছেন, রণতুর্যের কথা বলেছেন। বাঁকা বাঁশিয়ে বাঁশুরি, এই যে একটা বাঁশি কিসের সুর, প্রেমের সুর, ভালোবাসার সুর, এটা কেন প্রকাশ করেছেন, যারা অত্যাচারিত মানুষ রয়েছেন তাদের জন্য তিনি কি ভালোবাসার কথা বলেছেন, ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখি, দেখো বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, ঠিক আছে। এই যে বেদুইন, আমি চেঙ্গিস, চেঙ্গিস খান হচ্ছে কি একজন মঙ্গোলিয়ান দুর্ধর্ষ নেতা, ঠিক আছে, মঙ্গোলিয়ান একজন নেতা, ঠিক আছে, মঙ্গোলিয়ান রাজা। তো আর বেদুইন হচ্ছে বেদে যে জাতি রয়েছে না, বেদে জাতি, তাদেরকে বলা হচ্ছে আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। তার মানে কুর্নিশ মানে কি মাথা নত করা, কুর্নিশ মানে কি মাথা নত করা। তার মানে কি কবি নিজেকে ছাড়া কারোর কাছে কি করে না, মাথা নত করে না, ঠিক আছে। এখানে আত্মশক্তির ওপর প্রবল বিশ্বাস প্রকাশ পেয়েছে। তারপরে দেখো আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, ঠিক আছে। তার মানে কি কবি নিজেকে বজ্র, ওই যে বজ্রপাত হয় না বৃষ্টির সময় যে বজ্র বা বাদ, সেটা, এবং ঈশান বিশান মানে কি উত্তর পূর্ব কোণ থেকে যে বাদ্যযন্ত্রের ওঙ্কার ধ্বনি, ও ধ্বনি যেটা, হ্যাঁ, ওই যে পূজার সময় যে একটা ধ্বনি দেওয়া হয় না, সেই ধ্বনিটা হচ্ছে ও ধ্বনি, ঠিক আছে। তারপরে দেখো বলতেছে আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। ইসরাফিল আলাইহিস সালামকে তো আমরা চিনি, ঠিক আছে, তিনি একটা ফেরেশতা। তো তিনি যখন ওই যে তার সিঙ্গার যে হুঙ্কারটা যখন হবে, তখন কি পৃথিবীতে আমরা জানি কিয়ামত হবে। তো এইটার কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখো আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, এই যে এখানে পানি, এখানে পানি অর্থ হচ্ছে হাত, ঠিক আছে। আর এই যে শিব, এই যে এখানে পিনাককে, পিনাক হচ্ছে শিব, তাহলে বলতে শিবের হাতের ডমরু ত্রিশূল বা ডুগডুগি, ধর্মরাজের দণ্ড, ঠিক আছে, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে ওই যে ন্যায় বিচারকের হাতের লাঠি আর কি। ধর্মরাজ হচ্ছে হিন্দু ধর্ম মতে যিনি বিচার করেন, ন্যায় বিচার করেন, তার হাতের যে লাঠি সেটা, ঠিক আছে। তারপরে দেখো বলতেছে আমি চক্র মহাশঙ্ক, ঠিক আছে, আমি প্রণবনাথ প্রচন্ড, আমি খেপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য। তাহলে কবি কার শিষ্য, বিশ্বমিত্রের শিষ্য। এবং কি কবি নিজে কি বলছে, চক্র ও মহাশঙ্খ, ঠিক আছে। ওই যে বিষ্ণু দেবতার যে চার হাতে দেখবে, এক হাতে থাকে চক্র আর এক হাতে শঙ্খ, বিষ্ণু দেবতার হাতে যেটা থাকে সেটাকে কবি কল্পনা করেছেন। তারপরে বলতেছে আমি প্রণবনাথ প্রচন্ড, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা প্রকাশ পেয়েছে, ঠিক আছে। আমি খেপা দুর্বাসা, এই দুর্বাসা হচ্ছে রাগে এক ঋষি, ঠিক আছে। বলছে মহর্ষি অত্রি ও অনুসয়া তার মা বাবা, ঠিক আছে। তো ইনি খুবই একজন রাগান্বিত একজন ঋষি ছিলেন। তিনি যখন তখন তার যে ক্রোধটা রয়েছে মানুষের উপরে কি করতেন, নিক্ষেপ করতেন এবং মানুষকে কি করতেন, ধ্বংস করে দিতেন। তারপরে দেখো
আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। দাবানল ওই যে যখন বন জঙ্গলে আগুন লেগে যায় ওটাকে দাবানলের আগুন বলে। আর দাহ মানে কি এখানে আগুন, তাহলে বলতেছে কবি দাবানলের আগুন দাহন করিবে, অর্থাৎ কি পুড়িয়ে ফেলবে বিশ্ব। আমি উন্মন মন উদাসী, তার মানে কবির মনটা আজকে উদাসীন। আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ হুতাশ আমি হুতাশীর। ঠিক আছে, এখানে কার বুকের ক্রন্দন শ্বাস বলা হয়েছে? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। কার বুকের? বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। এখানে বলা হচ্ছে যেখানে একমাত্র অবলম্বন, যেটা কেমন বলছে, বিধবা ও হতাশ লোকদের দুঃখ অনুভব এবং পীড়িত মানুষের প্রতি কবির সমবেদনা প্রকাশ পেয়েছে। তার মানে নির্যাতিত অত্যাচারিত মানুষের প্রতি তার যেই সমবেদনা সেটার প্রকাশ এই লাইনের মাধ্যমে পেয়েছে। তারপরে দেখো বলতেছে, দেখো আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত প্রতীকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তার মানে কবি গৃহহারা যত প্রতীক রয়েছে তাদের কি বঞ্চিত ব্যথা, ঠিক আছে, আর অবমানিতের মরম বেদনা মানে কি যে অপমানিত হয় তার কি মরম বেদনা, ঠিক আছে, ঠিক আছে। তারপরে প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, এটা বলতেছে কি দেখো লাঞ্ছিতদের বুকে আসা জায়গায় ও তাদের অধিকার আবার কি করে ফিরিয়ে দেওয়ার যে কথা সেখানে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া, ঠিক আছে। তারপর বলছে পশ্চিম পর্বতের যে বাতাস সেটাকে বলা হয়েছে। তারপরে আমি পথিক কবির গভীর রাগিনী, এই রাগিনী অর্থ হচ্ছে সুর, ঠিক আছে। পথিক যে কবি রয়েছে তার যে গভীর যে সুর রয়েছে সেটা বেনু বিনে গান গাওয়া, বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, এই যে নিদাগ অর্থ হচ্ছে কি গ্রীষ্ম, নিদাগ অর্থ কি গ্রীষ্ম, তিয়াসা মানে তো আমরা জানি তৃষ্ণা, তাহলে এখানে কবি গ্রীষ্মকালের যে তীব্র তৃষ্ণা সেটা প্রকাশ পেয়েছে। আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড়ো ঝড়ো, তারপরে মরুভূমির যে ঝর্ণাধারা সেটা বোঝানো হয়েছে। আমি শ্যামলিমা ছায়া ছবি, এখানে সবুজ গাছপালার সমারোহ বোঝানো হয়েছে, ঠিক আছে। আমি ওরফিয়াসের বাঁশরি, ওরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, সিন্ধু অর্থ কি সমুদ্র, তার মানে কি উত্তাল সমুদ্রকে শান্ত করে দেয় কবি, ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্ব নির্ঝুম, তার মানে অকৃত্রিম ভালোবাসা সমস্ত পৃথিবীকে নিশ্চুপ করে দেয়। এবং কি মম বাঁশরি তানে পাশুরি, এই যে পাশুরি মানে কি ভুলে যাওয়া, পাশুরি মানে কি ভুলে যাওয়া। আমি শ্যামের হাতের বাঁশুরি কোমল ও প্রেমময় রূপ এখানে প্রকাশ পেয়েছে। কবি কার হাতের বাঁশুরি? শ্যামের হাতের বাঁশুরি, ঠিক আছে। তারপরে দেখো বলতেছে আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ থাপে, মানে কবি যখন রেগে ওঠেন বা রেগে যান ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, তার মানে তিনি যখন রেগে যান তখন এই যে দোজক হাবিয়া দোজক রয়েছে সপ্ত দোজক সেটা কি করে কেঁপে যায়, কেঁপে কেঁপে কি হয় নিভে যায়। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, তার মানে তিনি বিশ্বব্যাপী কি করে বিদ্রোহটাকে বহন করে নিয়ে বেড়ায়, ঠিক আছে। আমি পরশুরামের কঠোর কুঠার, এই যে পরশুরামটাকে দেখো বলছে বীরত্বের ধরন ও সংগ্রামী চেতনার স্বরূপ, বলছে পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার, সে কুঠার দিয়ে মাতৃ হত্যা করে, এই ইনফরমেশনটুকু জানতে হবে। এবং কি 21 বার ক্ষত্রিয়দের নিধন করেছিল, ঠিক আছে। তারপরে দেখো নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, তার মানে কি বিশ্ব থেকে যুদ্ধ দূর করে শান্তি ফিরিয়ে আনবে সেই কথা বলা হয়েছে। আমি হল হচ্ছে লাঙল যেটা দিয়ে ওই যে চাষ করা হয়। বলরাম স্কন্ধে, তার মানে বলরামের যে কাঁধ, স্কন্ধে মানে কি কাঁধে, স্কন্ধে মানে কি কাঁধে, তার মানে বলরামের কাঁধের যে লাঙল সেটা বলা হয়েছে। তারপরে কি আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দ, তার মানে অধীন বিশ্ব অত্যাচারিত বিশ্ব নির্যাতিত যে বিশ্ব রয়েছে ইংরেজের দ্বারা সেইটাকে তিনি উপরে ফেলে নতুন করে আবার সৃষ্টি করতে যাচ্ছে, নতুন করে একটা কি পৃথিবী মানুষ যে বেঁচে থাকার জন্য একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে তিনি যাচ্ছেন, ঠিক আছে। তারপরে দেখো মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, তার মানে বিদ্রোহী আজকে কি ক্লান্ত হয়ে গেছে কবি, কিন্তু তারপরে তিনি শান্ত হন নাই, তিনি শান্ত হবে কবে দেখো যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে যখন বঞ্চিত মানুষের কি কান্নার ধ্বনি আকাশে বাতাসে আর শোনা যাবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, অত্যাচারী মানুষের ঠিক আছে খড়গ এই যে বলির একটা অস্ত্র কৃপান তরবারি ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, ঠিক আছে। আমি চিদ্র বিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা চির উন্নত শির, অন্যায় অবসানে একাই মাথা উঁচু করে দাঁড়িয়ে যে থাকার কথা তিনি বলেছেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বিদ্রোহী কবিতা। আমি সবগুলা কি লাইনের পাশে ওই যে অর্থগুলা বা শব্দগুলা লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ক্লাসটা শেষ হলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে। এটা ছিল আমাদের কি বিদ্রোহী কবিতা। এখন আমরা
তোমরা বলো যে লাইভটা ঠিকঠাক মতো সম্প্রচার হচ্ছে কিনা। আমরা বিদ্রোহী কবিতা থেকে কি এই এমসিকিউ এবং সৃজনশীল রয়েছে সেটি প্র্যাকটিস করব। লাইভটা আশা করি চলতেছে ঠিকঠাক ভাবে। লাইভটা আশা করি চলতেছে ঠিকঠাক ভাবে। ওকে, সো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে বিদ্রোহী কবিতাটি রয়েছে, এই কবিতা থেকে যে প্র্যাকটিস অংশটি রয়েছে সেই প্র্যাকটিস অংশ থেকে আমরা একটু প্র্যাকটিস করব। প্রথমে আমি এটা প্রশ্নটা আসবে এবং অ্যান্সার থাকবে, তোমরা উত্তর করার চেষ্টা করবে নিজে নিজে, না পারলে এটা আমি অ্যান্সার করে পরের এটা প্রশ্নটাতে যাব। ঠিক আছে, বলতে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, এটির অ্যান্সার কোনটা হবে তোমরা নিজেরা একটু চেষ্টা করো এবং আমরা অ্যান্সার করে দিব। ঠিক আছে, এটির অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় কবি কে? এটা খুবই সহজ একটি প্রশ্ন, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তারপরে কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? ঠিক আছে, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করো। কাজী নজরুল ইসলামের জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তারপরে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারায়? তিনি কত বছর বয়সে তার পিতাকে হারায়? আমরা কিন্তু লেখক পরিচিতি পড়ানোর সময় খুব ভালোভাবে বিষয়গুলো তোমাদের সামনে কি তুলে ধরেছি। এটা হচ্ছে মাত্র 8 বছর বয়সে সে তার পিতাকে কি করে? হারিয়ে ফেলে। কবির পরিবার চরম দরিদ্রে পতিত হয় কেন? ঠিক আছে, কবির পরিবার কেন চরম দরিদ্রে পতিত হয় সেটা হচ্ছে দেখো, কবির পিতার মৃত্যু হয়, তার পিতা মারা যাওয়ার কারণে তার পরিবার দরিদ্রতার মধ্যে চলে আসে। ঠিক আছে, তারপর দেখো কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন? ঠিক আছে, কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন? আচ্ছা, এটার অ্যান্সারটা হবে 1916। ঠিক আছে, এখানে 13 হয়ে গেছে, এটা হচ্ছে 1916 সালে। ঠিক আছে, তিনি নিম্ন প্রাইমারি পাশ করেন। তারপরে কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন? ঠিক আছে, কোথায় শিক্ষকতা করেন? তিনি গ্রামের যে মক্তবটি রয়েছে সেখানেই তিনি শিক্ষকতা করেন। তারপরে 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? 12 বছর বয়সে তিনি কোথায় যোগ দেন? এটা একটু দেখো সবাই, 12 বছর বয়সে তিনি কোথায় যোগ দেন? তিনি লেটোর দলে যোগদান করেন। ঠিক আছে, তারপরে নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন? নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন? সেটা হবে হচ্ছে 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসাবে যোগদান করেন? এটা কত সালে? এটা 1917 সালে, 1917 সালে। ঠিক আছে, কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নতি হন? তিনি প্রমোশন পেয়েছিলেন, সেটা আমি লেখক পরিচিতি পড়ানোর সময় বলেছি। কোন পদে? সেটা হচ্ছে হাবিলদার। সেটা কি? হাবিলদার পদে তিনি প্রমোশন পান। ঠিক আছে, ওকে। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? সেটা হচ্ছে 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, বলছে বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন? নজরুল কোথায় ফিরে আসেন? বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল কলকাতায় আবার কি করেন? ফিরে আসেন, কলকাতায় আবার ফিরে আসেন। কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে কখন? বলতো এটা কখন ছড়িয়ে পড়ে? এই যে বিদ্রোহী কবিতা প্রকাশের পর। ঠিক আছে, এটা প্রকাশের পর লেখা আছে শুধু, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা প্রকাশের পর। বিদ্রোহী কবিতা প্রকাশের পর। তারপরে দেখো নবযুগটা কি? ঠিক আছে, নবযুগ কি? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, সরি, এটা হচ্ছে সম্পাদিত পত্রিকা নবযুগ।
নাঙ্গল নবযুগ ধূমকেতু। ঠিক আছে, এটা হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। ওকে, তারপরে কোনটি নজরুল রচিত কাব্য? কোনটি নজরুল রচিত কাব্য? এটা হবে ঘ নম্বর। তারপরে সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? ঠিক আছে, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। ওকে, কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে কে? কোন সরকার কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ যে উপাধি সেটি দেয়? সেটি হচ্ছে ভারত সরকার। ঠিক আছে, তারপরে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ পান? কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণটা পান? ওকে, তারপরে ইন্দ্রাণী সুতের হাতে কি? দেখো, আমরা বলছিলাম যে ইন্দ্রাণীর যে পুত্র রয়েছে, সুত মানে কি পুত্র, তার হাতে কি? হাতে হচ্ছে চাঁদ। আর সূর্যটা কোথায়? কপালে, ভালে বা কপালে সূর্য। ওকে, কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে কি? আর হাতে হচ্ছে রণতুর্য। আর হাতে কি? রণতুর্য। তারপরে বাঁশুরি ও রণতুর্য পঙ্গুক্তিতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে, এখানে কি প্রকাশ পেয়েছে? এই যে বাঁশুরি এবং রণতুর্য, বাঁশুরি দ্বারা কি প্রকাশ পেয়েছে এবং রণতুর্য দ্বারা কি প্রকাশ পেয়েছে? এই যে প্রেম এবং দ্রোহ, এই যে বাঁশুরি দ্বারা প্রেম এবং রণতুর্য দ্বারা কি? দ্রোহর প্রকাশ পেয়েছে। ঠিক আছে, কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? ঠিক আছে, কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? দেখো, এটা দেখো, এটা যাযাবর বলে হবে, এটা হবে খ নম্বর। তারপরে হবে কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? হুম, এটা কি? এটা হচ্ছে আত্মমর্যাদা বোধ। বিদ্রোহী কবিতায় কবির কোমল হৃদয়ের পরিচয় কোন চরণে প্রকাশ পেয়েছে? কোমল হৃদয়ের পরিচয় পাওয়া গেছে কোন চরণে? সেটা হচ্ছে অবমানিতের মরম বেদনা। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না? কবি শুধু কার কাছে মাথা নত করে? এই যে কুর্নিশ অর্থ কি? মাথা নত করা। এটা কার কাছে মাথা নত করে কবি? শুধুমাত্র নিজের কাছেই তিনি মাথা নত করে, তাছাড়া কারোর কাছে মাথা নত করে না। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? হ্যাঁ, এটা ডমরু ত্রিশূল হবে। এটা কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? এটা হবে হচ্ছে পিনাক পানির ডমরু ত্রিশূল, অর্থাৎ শিবের হাতের, পানি মানে কি? হাত, তার মানে শিবের হাতের ডমরু ত্রিশূল। ওকে, কবি নিজেকে কার দণ্ড বলেছেন? কবি নিজেকে কার দণ্ড বলেছেন? ঠিক আছে, কবি নিজেকে ধর্মরাজের দণ্ড বলেছেন। কার? ধর্মরাজের দণ্ড। ঠিক আছে, বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? খ্যাপাকে বলো তো, এই যে খ্যাপাকে, খ্যাপা হচ্ছে দুর্বাসা, খ্যাপাকে দুর্বাসা। ঠিক আছে, ওকে, নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? ঠিক আছে, কবি নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? এই যে শিষ্য, কার শিষ্য হিসেবে দাবি করছেন? তিনি বলেছেন যে আমি বিশ্বমিত্র শিষ্য। কার শিষ্য? বিশ্বমিত্র শিষ্য। কবিতাটা একটু ভালোভাবে লাইনটা জাস্ট মনে রাখলেই হবে এবং শব্দগুলোর অর্থ জানলেই হবে, কবিতাটা তোমরা অ্যান্সার করতে পারবে, এখানে খুব কঠিন কিছু নাই। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন এই পর্যন্তই ছিল। তোমরা ক্লাস শেষে এটা পজ করে আবার এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তো এখন আমরা সৃজনশীলটা একটু দেখবো। সৃজনশীল প্রশ্ন নম্বর 1। সৃজনশীল প্রশ্ন নম্বর 1 বলতেছে, দেখো, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, 7 নরক জ্বালা জলে মম ললাটে, ললাটে মম ধূম কুণ্ডলী করেছ শিবের বৃণনয়ন ঘন ঘোলাটে, আমি সুষ্ঠার বুকে সৃষ্টি পাপের অনুতাপ, তাপ হাহাকার মর্তে সাহারা গবিছাপ, আমি অশিবতিক্ত অভিশাপ। এটা এই যে কবিতার একটু লাইন দেওয়া হয়েছে, এটা কাইন্ড অফ ওই যে বিদ্রোহের মতো একটু কবিতা। ঠিক আছে, একটু বিদ্রোহী ভাব কবিতা। তো এইটার সঙ্গে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেটা অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমরা ক নম্বরটা আগে একটু দেখি। বলতেছে যে ক নম্বরটা তোমরা পারবা। ঠিক আছে, ক নম্বরটা তোমরা কি করবা? পারবা। সেটা বলতেছে কবি কি মানে না? কবি কি মানে না আমরা একটু দেখি। কবি মানে না কোনো কি আইন, বলছে ওই যে কবি মানে না কোনো কি আইন। কবি তখন বলছিল যে আমি মানি না কোনো আইন। ঠিক আছে, হ্যাঁ, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ঠিক আছে, কবি কোনো আইন মানে না। তারপর বলতেছে, দেখো, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এ কথা বলার কারণ কি? কবি এই কথাটি কেন বলেছেন যে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না? ক্রন্দন রোল মানে কি? কান্নার যে ধ্বনি, কান্নার ধ্বনি।
আকাশে বাতাসে আর কি হবে না, ধনিবে না। কেন বলতেছে এই কথাটা? দেখো বলতেছে নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট তারপরে কি আর্তচিৎকার বন্ধ না হওয়া পর্যন্ত কবি বিপ্লব প্রতিবাদ চালিয়ে যাবেন বোঝাতে তিনি প্রশ্নোক্তি কথাটা বলছেন। মানে যতদিন পর্যন্ত মানুষের অত্যাচার বন্ধ হবে না, ঠিক আছে, ততদিন পর্যন্ত দেখো, যতদিন পর্যন্ত তাদের এই যে দেখো এটা বলতেছে যতদিন পর্যন্ত মানুষকে অত্যাচার করা বন্ধ হবে না ততদিন পর্যন্ত তার এই বিপ্লব বা প্রতিবাদ তিনি চালিয়ে যাবেন, ততদিন পর্যন্ত এটাও থামবে না। ঠিক আছে, তো এই হচ্ছে, এটা ছিল হচ্ছে খ নম্বর। তোমরা একটু এটা পড়ে নিবা। বলতেছে দেখো অসাম্য বঞ্চনার বিরুদ্ধে কবির বিদ্রোহ নিরন্তর, সেখানে তিনি অত্যাচার অনাচার দেখেছেন, সেখানে বিদ্রোহ ঘোষণা করেছেন নিপীড়কের বিরুদ্ধে এবং আর্ত মানবতার পক্ষে প্রতিবাদে ফুসে উঠেছেন তিনি। তো তার যে বিদ্রোহী সত্তা সেটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বেশ করে ক আর খ নম্বরটা তোমরা তোমাদের যে এগুলো আছে বই থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, এবং গ এবং ঘ নম্বর লেখার জন্য তোমাদের কবিতা সম্পর্কে একটু ধারণা থাকলে তোমরা মোটামুটি গ নম্বর এবং ঘ নম্বরটা অ্যান্সার করতে পারবে। আমরা দেখো এটা একটু গ নম্বরটা দেখি। সেটা বলতেছে দেখো উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতা সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে বিদ্রোহী কবিতার কোনো সাদৃশ্য দিক আছে কিনা সেটা আমরা দেখবো। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে বিদ্রোহী চেতনা। আমরা বললাম না যে ওই কবিতাটা কাইন্ড অফ একটু বিদ্রোহী টাইপসের। ঠিক আছে, তো কিসের মিল? বিদ্রোহী চেতনা। ঠিক আছে, বিদ্রোহী কবিতায় নানা ব্যঞ্জনায় কবির বিদ্রোহী স্বরূপ ফুটে উঠেছে। যেখানেই অন্যায় অত্যাচার দেখেছেন সেখানেই তিনি বিদ্রোহীর অগ্নিমন্ত্রে ফুসে উঠেছেন। বিশেষ করে পরাধীন মাতৃভূমিতে বিজাতীয় শাসকদের আগ্রাসন ও শোষণ নির্যাতন তাকে পীড়িত করেছে। বিজাতীয় ওই যে ইংরেজরা যে শোষণ নির্যাতন করেছে এটা তিনি কখনো সহ্য করতে পারেন নাই। এর বিরুদ্ধেই তিনি ফুসে উঠেছেন, তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। সঙ্গত কারণে এই অপশক্তির বিরুদ্ধে দ্রোহ ঘোষণা করেছেন তিনি। বস্তুত মানুষ হয়ে মানুষের উপর প্রভুত্ব ফলানো সামন্ত প্রভুদের ধ্বংসের মধ্যেই তিনি মুক্তির নতুন আলো দেখতে পেয়েছেন। ঠিক আছে, এই কথাটুকু তোমাদেরকে দেখতে হবে, তাহলে বেশ একটা যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে এটা তোমরা কি করতে পারবে, সলভ করতে পারবে। ঠিক আছে, আর আমরা যদি ঘ নম্বরটা দেখি, ঘ নম্বরটা বলছে উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটি যথার্থ বিচার করো। ঠিক আছে, এটা সমগ্র বিদ্রোহী কবিতার ভাবকে ধারণ করছে না করছে না এটা আমাদেরকে জানতে হবে। এটাও বিদ্রোহ কবিতার মতোই একটু লাইন সেটা তুলে এসছে, কিন্তু আমরা দেখবো যে এটা বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করে কিনা। বলছে উদ্দীপকের বলতেছে দেখো উদ্দীপকের কবিতাংশে কেবল বিদ্রোহী চেতনার দিকটি ফুটে ওঠাই তা বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি। শুধুমাত্র বিদ্রোহী যে দিকটা ফুটে উঠেছে এই কারণে সমগ্র ভাবটাকে ধারণ করতে পারেনি, কারণ বিদ্রোহী কবিতায় তো কবি আরো অনেক কিছু তুলে ধরেছেন, প্রেম ভালোবাসা সবকিছুই তুলে ধরেছেন তিনি। তো দেখা বলছে আলোচ্য কবিতাটি কবির বিদ্রোহী চেতনার এক অনন্য প্রকাশ। বিদ্রোহী স্বরূপ উদ্ঘাটনের কবিতাটি অনন্য মাইল ফলক বটে, তবে এই কবিতা শুধু দ্রোহ চেতনায় নয়, সেখানে বিদ্রোহ হিসেবে কবির আত্মপরিচয়, প্রেম ও দ্রোহের স্বরূপ বিচিত্র বিষয় উপস্থাপিত হয়েছে। এছাড়াও কবিতাটিতে আর্ত মানবতার মুক্তির লক্ষ্য কবি প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দীপকের কবিতা অংশে বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্যায় ও অসাম্য ঘোচাতে সেখানে বিপ্লবী সত্যার পুনরুত্থানের প্রসঙ্গ উঠে এসেছে। এই বিদ্রোহী সভা অকুত ভয় ও মানব কল্যাণে নিবেদিত, শত প্রতিবন্ধকতা ও তার রুদ্ধ করতে পারে না। অন্যায়ের প্রতিভূদের জন্য সাক্ষাৎ অভিশাপ হিসেবে আবির্ভূত হয় সে। আলোচ্য বিদ্রোহী কবিতায় কবিতার বিদ্রোহী সত্যের এমন বৈশিষ্ট্যের কথাই তুলে ধরেছেন যেখানে পরাধীন জন্মভূমিতে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি দ্রোহ করেছেন সমাজে বিরাজমান অপশাসন ও অচলায়তনের বিরুদ্ধে। তার বিশ্বাস এই অচলায়তন ভেঙেই একদিন দেখা মিলবে মুক্তির পথ। একইভাবে উদ্দীপকের কবিতা অংশ কবি মহাবিপ্লবের কথা বলেছেন, অর্থাৎ উভয় স্থানে বর্জ্য নির্ঘোষ বিপ্লবের কথা প্রকাশিত হলেও কবিতাটির ব্যক্তি উদ্দীপকের কবিতা অংশের তুলনায় ব্যাপক। ঠিক আছে, তাছাড়া এই কবিতায় মানবতাবোধ উদ্ভাসিত কবির সদম্ভ উপস্থিত লক্ষ্য করা যায়। মুহূর্তের জন্য তিনি অপশক্তির কাছে মাথা নিচু করতে রাজি নয়। সর্বোপরি কবির বিপ্লব প্রতিবাদের পেছনে রয়েছে মানুষের প্রতি তার অপরিসীম ভালোবাসা। আলোচ্য কবিতা এ অংশ সকল বিষয় উদ্দীপকের কবিতা উঠে আসেনি, সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। অর্থাৎ বিদ্রোহী কবিতায় কবি সামগ্রিক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, হ্যাঁ, শুধুমাত্র এখানে দ্রোহ প্রেম এবং অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন, কিন্তু উপরে যে উদ্দীপকের যে কবিতাটা ছোট কয়েক লাইন, ওটার মধ্যে তো সামগ্রিক কবিতা আসতে পারে না। ঠিক আছে, তো এই জন্য মূলত আমরা বলতে পারি যে না, যে উদ্দীপকের যে এটা রয়েছে সেটিতে পুরোপুরি এটা ব্যক্ত হয়নি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের সৃজনশীলের যে টাইপ, এইভাবে তোমাদের সৃজনশীলটা আসবে, সৃজনশীল লিখবা। এবং আমরা যে
কবিতাটা প্র্যাকটিস করলাম। কবিতা তোমরা ক্লাসটা কয়েকবার দেখার চেষ্টা করবে এবং কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে, অথবা আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে তোমরা মেসেজ করতে পারো। আমরা ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত থাকার জন্য। তোমরা যারা ইতিমধ্যে আমাদের ইবিআই কোর্সে এনরোল করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো এনরোল করোনি, এনরোল করতে চাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে তোমরা সরাসরি আমাদের কোর্সটা এনরোল করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা এই বলে আজকে ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।